ছটা কোলেস্ট্রল থেকে রিলেটেড, তারপরে ব্লাড প্রেশার, সুগার, স্মোকিং। স্মোকিং মানে তামাক, এতে জর্দা বা দোক্তা যা কিছু আছে, গুটকা, এগুলো সব ওতে আছে। অ্যালকোহল, ওভারওয়েট আর স্ট্রেস। স্ট্রেস যেটা, এটা হলো টেনশন, এই যে দুশ্চিন্তা, এই যে দিমাগের মধ্যে প্রেশার, এইটা আজকাল বোঝা যাচ্ছে হার্টের অসুখের নাম্বার ওয়ান কারণ। আমাদের দু রকম ইউনিট আছে সুগারের, আপনি জানেন? একটা হয় যেখানে আমরা লিখি 100 আর 140, এটা হলো মিলিগ্রামে, আর এটা হলো মিলিমোলে, 5.5 আর 7.7। তাহলে যে মেশিনে আপনি করছেন সেটাতে দেখে নিন, যদি 5 বা 6 আসে তাহলে 5.5 হলো খালি পেটে খাবারের আগে সকালবেলা, আর খাবারের 2 ঘন্টা পরে কত হওয়া উচিত? 7 এই চারটে নম্বর আপনি জিন্দগিতে মনে রাখুন। কোলেস্ট্রল 130 থেকে কম 129, ট্রাইগ্লিসারাইড 99, ব্লাড প্রেশার 120 আর 80, আর সুগার 5.5 আর 7.7। এই চারটা যে স্টেডি রেখে দেবে তার হার্ট অ্যাটাক হওয়ার কোনো চান্স থাকবে না, আর ব্লকেজ বাড়বে না, আর অপারেশন এগুলো করতে হবে না। কিন্তু এখন একটা কথা ভাবা যাক, এই যে স্ট্রেস বা টেনশন, এই স্ট্রেস আর টেনশন কি আজকাল বেড়ে গিয়েছে কি বাড়েনি? প্রচুর বেড়ে গিয়েছে। লাস্ট 50 বছরের টেনশন বেড়েছে কি? মানসিক চাপের মাপ আছে? কিলোগ্রাম, সেন্টিমিটার, ডেসিলিটার, কিলোমিটার, কুইন্টাল, টন, কত হবে? টেনশনের কোনো মাপ নাই। আমার কাছে এক ভদ্রলোক এলো, বলে স্যার আমার জিরো টেনশন। আমি ওকে বললাম একদম পাক্কা? বলা হ্যাঁ। আমি বললাম আপনার স্ত্রী অ্যাডমিটেড আছে, খুব খারাপ অবস্থা, শরীর খুব খারাপ। বলে হতে দিন, কোনো অসুবিধা নাই। কেউ বললো আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বলে হয়ে যাক, কি আছে, হ্যাঁ সে বলে চুরি হয়ে গেল বাড়িতে, ডাকাতি হয়ে গেল, বলে হোক। আচ্ছা এরকম হলে দায়িত্বহীন হয়ে যাবে না? তাই এটা খুব ভালো হবে? না না না, আমাদের কারো লাইফে দায়িত্বহীন হলে সম্পূর্ণভাবে দায়িত্বহীন হওয়া যেতে পারে না। আমরা বড় হয়েছি, মা বাবা খেয়াল রাখতে হবে, বাচ্চা হয়েছে, ওয়াইফ হয়েছে, আর সবার খেয়াল রাখতে হবে। এর জন্য সরকারের রুল মেনে চলতে হবে, ভিড় হলেও থাকতে হবে ঢাকাতে। এইসব যদি দেখেন তাহলে স্ট্রেস জিরো হওয়া সম্ভব নাই। কিন্তু লাস্ট 50 বছরে টেনশন বেড়ে গিয়েছে, এটা আপনি বুঝেন? আপনি লাস্ট 50 বছরে টেনশন বেড়েছে কি বাড়েনি? কেন বেড়ে গিয়েছে এটা কে বলবে এখন? কি হলো এমন কথা কি লাস্ট 50 বছরে আমাদের লাইফে টেনশন বেড়ে যাচ্ছে? হাজার রকম প্রবলেম আছে সবার কাছে, সবাই একটা করে লিখলে হাজার রকম চলে আসবে লিস্ট। আমি ভাবছিলাম সে লাস্ট 50 বছরে 5টা কারণ বলুক, 5টা এমন কি কি হয়ে গেল যাতে আমাদের লাইফে টেনশন বেড়ে যাচ্ছে। কি কি 5 কারণ? প্রথম কারণ উনি বললেন, প্রথম হলো ওয়ার্ক ওভার লোড। আগে পরিবারে 10 জন থাকতো, এখন 3 জন, 4 জন, দুটো বাচ্চা, দুটো হাজবেন্ড ওয়াইফ, দুজনের লোড বাড়বে কি বাড়বে না? আগে 6 জন ভাই থাকতো, একজন বাজার করো একদিন, একজন এই কাজ করে, একজন যত গভর্নমেন্টের কাজ করে একজন, তো এরকম ভাগটা ডিভাইড হয়ে যেত। এখন একা একা অনেক কাজ বেড়ে যাচ্ছে, আর বাড়তে টেনশন বাড়বে কি বাড়বে না? তাহলে প্রথম হলো ওয়ার্ক ওভার লোড। আর 2 নম্বর ওভারলোডের নাম হলো টাইম ওভারলোড। আচ্ছা টাইমের কমি হলে টেনশন হয় নাকি? এরকম কখনো দেখেছেন আপনার টাইম কম হলে টেনশন হয়ে যায়? আমি আমার স্ত্রীকে বললাম এক কাজ করো, খাবারটা তৈরি করে নাও, আমি যাব ক্লিনিকে। বলে হ্যাঁ করছি। আধ ঘন্টা পরে আমি বললাম 10 মিনিট থেকে গেল, আমি বেরোবো এক্ষুনি। এখন টেনশন বেড়ে গেল। এই 10 মিনিট বলাতে টেনশন কেন বাড়লো? আগে বলেছিলাম খাবার তৈরি করো, কিন্তু টাইমের কোনো লিমিট দিইনি, এখন টাইম লিমিট বানাতেই টেনশন বাড়লো। বাড়বে কি বাড়বে না? আপনাকে বললাম চলে আসবেন, আর বললাম 8টায় সময় পৌঁছাতে হবে, এখন টাইমের লিমিট হলে গেলে টেনশন হবে কি হবে না? আর যদি 9টা 10টা যখন মর্জি আসতে বলতাম, তাহলে চিন্তা, তাড়াতাড়ি উঠতে হতো না, চান টান করতে হতো না, যাবার জন্য তৈরি হতে হতো না। তাহলে যখনও আমরা কাউকে টাইমের লিমিট দেব, টেনশনটা। আচ্ছা এই টাইমটা কি কম পড়ে যাচ্ছে সবার কাছে? আজ থেকে 40 বছর আগে যত টাইম ছিল আজকালও ততই আছে, 24 ঘন্টা পার ডে। আচ্ছা এর মধ্যে এখন কাজ বেড়ে যাচ্ছে, তাহলে টাইম কমবে কি কমবে না? সবার কাছে টাইম কম পড়ে যাচ্ছে। আর ঢাকার মতো শহরে তো
2 ঘন্টা আরো মাইনাস করে দিন যাওয়া আসা, তাহলে আপনার 22 ঘন্টা হয়ে গেল। আগে 24 ছিল, এখন 22, বা 3 ঘন্টা গুনে নিন, তাহলে 21 ঘন্টা। এখন 21 ঘন্টার মধ্যে সব কাজ করতে হবে, তাহলে টেনশন বাড়বে কি বাড়বে না? চারদিকে সময়ের কমি, তাতে আবার মানসিক চাপটা, তাহলে একটা ওয়ার্ক ওভারলোড, একটা টাইম ওভারলোড। আর 3 নম্বর ওভারলোডের নাম হলো ইনফরমেশন ওভারলোড। আর ইনফরমেশন ভেবে দেখুন কিরকম হয়। আমি নিউজ পেপার পড়তে যাচ্ছি, কত রকম খবর, বুঝতে পারছেন? আর যত খবর পড়বো দিমাগে লোড পড়বে পড়বে না? একটা মানুষ 4টা নিউজ পেপার পড়ার চেষ্টা করলে টেনশন বাড়বে কি বাড়বে না? আচ্ছা, টিভিতে নিউজ কত চ্যানেলে দেখা উচিত, কত রকম চ্যানেল দেখা উচিত? সব আলাদা আলাদা লোকের আলাদা আলাদা চ্যানেল, নিউজ আলাদা আলাদা, তাহলে সবগুলো দেখলে কেমন হবে? আচ্ছা, দিনে 2বার দেখবেন, 3বার দেখা উচিত না একবার দেখলেই হবে? আপনি বুঝতে পারছেন ইনফরমেশন ওভারলোড মানে? চারদিক থেকে আপনার মাথাতে কিছু না কিছু ঢুকে যাচ্ছে, ওখানে এটা হচ্ছে, ওখানে ওটা হচ্ছে, ওখানে ওটা হচ্ছে, দুটো তিনটে ফোন, এখানে একটা ফোন এখানে একটা ফোন লাগিয়ে কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছে। আচ্ছা, টেনশন কমে যাবে বেড়ে যাবে? আপনি বুঝতে পারছেন ইনফরমেশন ওভারলোডের মানে? একজন ভদ্রমহিলা নিজের হাজবেন্ডকে বলছে, "হে, তোমার মতো বলছে, সব দিন নিউজ পেপার নিয়ে বসে থাকো, আমি তো নিউজ পেপার পড়ি না, মাথাতে কোনো ঝঞ্ঝাটি নাই।" যে নিউজ পেপার পড়ে না তার টেনশন কমে যাবে কি কমবে না? ও বলছে, পড়বার নেই, যা হচ্ছে হোক, এখানে কার ডাকাতি হলো, কার বাড়িতে চুরি হলো, কে পলিটিশিয়ান মার্ডার করলো, কে না করলো, কার জেল হলো, আমি তো কিছু যায় আসে না, আমি তো পড়ি না। আজকাল বাচ্চাদের দেখেছেন কম্পিটিশন কত করতে হয়? এতজন লোক আছে, 2000-এর মধ্যে 200টা সিট, এখন ওকে অনেক বেশি জানতে হবে, টেনশন বাড়বে বাচ্চাদের? এটা কি কি বলে? ইনফরমেশন ওভারলোড। সো ওয়ার্ক ওভারলোড, টাইম ওভারলোড, ইনফরমেশন ওভারলোড। আর 4 নম্বর ওভারলোডকে বলা হলো রিকোয়ারমেন্ট ওভারলোড। চাহিদা বাড়ছে আজকাল, ছোট কিছু কিছুতে হবে না, এখন অনেক জিনিস চাই। কি কি চাই বলুন তো? সব জিনিস চাই, এটা চাই, ওটা চাই, ওটা চাই, 4 রকম ঘড়ি চাই, 5 রকম জুতো চাই, 6 রকম শার্ট চাই, 10 রকম প্যান্ট চাই, আর গাড়ি চাই, বাড়ি চাই, স্কুটার চাই, মোটরসাইকেল চাই। আচ্ছা, এই সবগুলোর জন্য লোন নেওয়া যায় তাহলে তো খুব ভালো হবে না? ব্যাংক তৈরি আছে লোন নিবার জন্য, লোন নিলে তো টেনশন শেষ হয়ে যাবে না? আপনি এখন বুঝতে পারছেন আমাদের টেনশন বাড়ছে কোথা থেকে? হার্টের অসুখের সব থেকে বড় কারণ হলো মানসিক চাপ। কিসের কিসের জন্য বাড়ছে? ওয়ার্ক ওভারলোড, টাইম ওভারলোড, ইনফরমেশন ওভারলোড, আর আচ্ছা, যদি রিকোয়ারমেন্ট চাহিদাটা বাড়িয়ে যাবেন তাহলে কি করতে হবে? তাহলে কাজ বেশি করতে হবে, বেশি রোজগার করতে হবে, তার মানে কাজ বেশি করতে হবে। আর কাজ বেশি করলে সময় বেশি লাগবে, আর সময় আর কাজ দুটো বেশি হলে আবার দিমাগে প্রেসার আরো বাড়বে। তাহলে আজকাল এই সব হচ্ছে কি সবার লাইফে? সবার লাইফে হচ্ছে কি আজকাল? মানসিক চাপ কিসের জন্য বাড়ছে বুঝতে পারছেন? ওয়ার্ক ওভারলোড, টাইম ওভারলোড, ইনফরমেশন ওভারলোড, আর রিকোয়ারমেন্ট ওভারলোড। আর এরপরে আরেকটা ওভারলোড আছে, ইলনেস ওভারলোড। যেদিন ব্লাড প্রেশার এলো সেদিন টেনশন বেড়ে গেল, যেদিন জানতে পারলাম সুগার এসে গিয়েছে সেদিন আরো টেনশন, যেদিন হার্টের অসুখ জানতে পারলাম। আমার এক হার্টের রুগী বললে, স্যার এখন আমার টেনশন 80%, এটা এই সব মিলিয়ে 20%, এটা ছেড়ে দিন, আপনি এটাকে সলভ করে দিন, আমার সব টেনশন শেষ হয়ে যাবে। তাহলে মানসিক চাপের বড় বড় কারণ বুঝতে পারছেন? 5টা বড় কারণ। আজকালকার লাইফে অনেক বড় বড় আরো টেনশন হয়ে যাচ্ছে আমাদের লাইফে। 8টা জায়গা যেখান থেকে প্রচুর টেনশন আসে। আপনি দেখুন কোথায় কোথায় থেকে আমাদের লাইফে টেনশন আসবে। এই হলো লাইফ। সেক্টর বোঝেন? সেক্টর, এখানে সেক্টর আছে শহরে কোথাও? সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3, আমাদের লাইফে 8টা সেক্টর। এই 8 জায়গা থেকে খুব বেশি টেনশন আসতে পারে। 8টার নাম লিখে দিই আগে। 1 2 3 4 5 6 7 8। আপনি বলুন সব থেকে বেশি টেনশন কোথা থেকে আসবে? আমাদের লাইফে সব থেকে বেশি টেনশন কোন সেক্টর থেকে আসবে? সবার লাইফে একই ব্যাপার। সব থেকে বেশি টেনশন কোথা থেকে আসতে পারে আজকের দিনে? ফ্যামিলি থেকে আসতে পারে, ওয়াইফ বা হাজবেন্ড থেকে আসতে পারে, বাচ্চাদের থেকে আসতে পারে, আর কোথাও থেকে? অফিস থেকে আসতে পারে, অফিস যেখানে কাজ করেন সেখান থেকে টেনশন হতে পারে। সব থেকে বড় হলো MONEY। এটা কি কি বলি? টাকা। সব থেকে বড় টেনশন আজকাল হলো টাকার টেনশন। এটা আছে সবার লাইফে?
আচ্ছা টাকা থেকে কেন টেনশন হবে বলুন তো? আমি সকালে উঠলাম, লাইটটা অন করলাম, টাকা লাগবে? যেই সুইচ অন করলাম মিটার ঘুরতে চালু হয়ে গেছে, এখন টাকা দিতে গুনে দিতে হবে প্রতি মাসে। যেই আমি ঠান্ডা জল চাই থেকে গরম জল চাই, গিজার অন করলাম, টাকা লাগতে লাগলো। টুথপেস্ট টুথব্রাশ নিলাম, ব্রাশ করতে লাগলাম, টাকা পয়সা লাগবে। টুথপেস্ট কিনতে হবে, ব্রাশ কিনতে হবে, আবার 6 মাস পরে আবার কিনতে হবে। এরপরে আমি শেভ করতে গেলাম, দাড়ি কাটতে টাকা পয়সা লাগবে, সেভিং ক্রিম চাই, সেভিং ব্লেড চাই। চান করতে গিয়ে সাবান লাগবে, শ্যাম্পু লাগবে। আচ্ছা এরকম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টাকা লাগার কিছু কাজ করতে হয় আপনাকে? যা করবেন, চায় খাবেন, নাস্তা খাবেন, সব জায়গায় টাকার দরকার। আর যার কাছে টাকার কমি তার টেনশন থাকবে কি থাকবে না? তাহলে সব থেকে বড় টেনশন কিসের? টাকা থেকে। আচ্ছা একজন আমাকে এসে জিজ্ঞাসা করলো, স্যার তাহলে কত টাকা রোজগার করবার পরে এই টাকার টেনশনটা থাকবে না? কত বলে দিই ওকে? 1 কোটি, 2 কোটি, 50 কোটি, 50,000 কোটি। কত টাকা হলে টেনশন শেষ? ইন্ডিয়াতে আছে এক মুকেশ আম্বানি, তার কাছে টাকা গুনতি করা যাবে না, 2 লক্ষ কোটি টাকা। আচ্ছা ওই এত টাকা হলেও টেনশন শেষ না? তাহলে কত টাকা বলি ফাইনাল? না, আমি আপনাকে বলে দিই কোথা থেকে টাকার ব্যাপারটাকে বুঝতে হবে আপনাকে। যদি টাকার ব্যাপার বুঝতে পারবেন টেনশন কমে যাবে। আমি এই টাকাটা কি করে সলভ হলো সেটা বোঝাই। আমার এক পেশেন্ট, খুব পয়সাওয়ালা পেশেন্ট, আমাকে এসে বললো, স্যার আপনি ঠিক কথা বলেছেন, ওই টাকার জন্যই তো আমার হার্ট অ্যাটাকটা হলো। আমার যে ক্লিনিক তার পাশে এক চাকর থাকে, সে আজকাল অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভ করে। ওখানে আমাদের সিএনজি অটো থাকে, অটো রিক্সা চালায়। আর সকাল সকাল কি করে জানেন তো, কলোনিতে 10টা গাড়ি পরিষ্কার করে, দেখেন আপনি বালতিতে জল নিয়ে ঘুরে বেড়ায় আর গাড়ি পরিষ্কার করে, এক একটা গাড়ি পরিষ্কার করে 300-400 টাকা করে পায়। আমার সঙ্গে দেখা হচ্ছে, আমি সকালে মর্নিং ওয়াক করে আসছি, আমাকে দেখে আমি দেখছি ও গাড়ি সাফ করছে। আর গাড়ি সাফ করে কি, মিউজিক চালিয়ে ডান্স করে করে গাড়ি পরিষ্কার করছে। আমি বললাম তো খুব খুশি মনে হচ্ছে। আমি ওকে দেখলেই আমাকে, স্যার আপনি কেমন আছেন? আমি বললাম আমি ভালো আছি, তুমি কেমন আছো? স্যার मैं बहुत अच्छा हूं, আমি একদম ভালো আছি। আমি বললাম ঠিক আছে, আর কিছু লাইফের কমি? বলে না, আমার কাছে তো কিছুই কমি নাই। আমি বললাম টাকা পয়সা? বলছে আমার কাছে প্রচুর টাকা। আমি বললাম বাবা, ওর কাছে 20 কোটি টাকা কম, এর কাছে প্রচুর টাকা। আমি বললাম ভাই এত টাকা কাহা সে লেকে আ গয়ে? বলছে 5,000 টাকা ব্যাংকে রেখেছি আমি। আমি বললাম 5,000 অনলি? ও বুঝতে পেরেছে ডাক্তারবাবু 5,000 থেকে ইমপ্রেসড হয়নি। তো আমাকে বলছে আপনার ড্রাইভারকে 200 টাকা ধার দিয়েছি। বলছে আমার কাছে টাকার কোনো কমি নাই। আচ্ছা এখন বলুন তো কার কাছে টাকার বেশি কমি? আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি ম্যানেজ কি করে করো, তো ও ম্যানেজমেন্টটা বোঝালো আমাকে, দেখুন কত সুন্দর বোঝালো। ও বলল দেখুন, সকাল সকাল 10টা গাড়ি পরিষ্কার করি, এই গাড়ি সাফ করতে গিয়ে আমি 4,000 টাকা পাই। এই 4,000 টাকা আমাকে বাড়ি পাঠাতে হয়, আমার স্ত্রী আর দুটো বাচ্চা, তাদেরকে পড়াশোনা যদি ওদের সব কিনে দিই, এই 4,000 দিলে ওদের পুরো মাসটা বেরিয়ে যায়। এরপরে কি করো বলে, এবার আমি সারাদিন সিএনজি চালাই, আর যত রোজগার হবে, ধরে নিন 200 টাকা পাই, তাহলে আমি 100 টাকা দিয়ে খাবার খাই আর 100 ব্যাংকে উঠিয়ে দিই। বলে প্রতিদিন এইটাই রুল বানিয়ে রেখেছি, যত রোজগার করব আগের দিন, তার পরের দিন অর্ধেকটা খাবো আর অর্ধেকটা ব্যাংকে রেখে দেবো। যদি আমি কোনোদিন 600-700 টাকা রোজগার করি, সেই দিন আমি মদও খাই, কিন্তু 300 টাকা সেদিন ব্যাংকে ঢোকাই। আর যেদিন খুব কম রোজগার হয় সেদিন আমি অর্ধেক পেটে খাই, কিন্তু আমি সেদিনও অর্ধেক টাকা ব্যাংকে রেখে দিই। আমার কখনো টাকা পয়সার শর্টেজ হতেই পারে না। রুল কি আছে? রুল হলো আপনি যত রোজগার করবেন তার কমে খরচা করবেন, তাহলে লাইফে কখনো টাকা পয়সার কম থাকবে না, প্রেসার দিমাগে হবে না। তাহলে কি করতে হবে? আইদার ইনক্রিজ ইওর ইনকাম অর কাট ডাউন ইওর এক্সপেন্ডিচার। তাহলে মনে রাখবেন টাকা পয়সার একটাই রুল, মানির একটা রুল, সেটা রুল কি হলো? ইনকাম শুড বি মোর দেন ইওর এক্সপেন্ডিচার। আর যে এটাকে উল্টো করে রাখবে তার লাইফে টেনশন কখনো শেষ হবে না। তাহলে কি করা যায় বলুন তো এর জন্য? এটার একটা রুল আমি শিখেছিলাম, আপনাকে বলতে চাই। যাও জিনিস কিনতে হবে, দুটো কোশ্চেন জিজ্ঞাসা করবেন, নিড আর নাইস। নাইসটাকে কাট করে দিন আর নিডটাকে ইয়েস করে দিন। বুঝে নিন এখন ব্যাপারটা। নিড মানে কি? দরকার, প্রয়োজন। আর নাইস মানে হলে আরো খুশি পেতাম। এখন দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝাই। আমাকে খিদে লেগেছে,
খুব ক্ষুধা লেগেছে, আমি যদি নিজের বাসায় খাই তাহলে 30 টাকাতে 40 টাকাতে কাজ হয়ে যাবে, আর যদি রেস্টুরেন্টে খাই তাহলে 200 টাকা লাগবে, আর যদি 5 স্টারে খাই 2000 টাকা লাগবে। কোনটা নিড কোনটা নাইস? ধরুন আমি খুব ঘুরে বেড়াই, আজকে এখানে কালকে ওখানে, মোবাইল ফোন থাকা উচিত কি উচিত না? আমার কাছে মোবাইল থাকা উচিত। আচ্ছা, আমি ডাক্তার খুব ঘুরি, আমার কাছে 50,000 টাকার মোবাইল থাকা উচিত। তাহলে কি করা উচিত? 50,000-এর মোবাইল না কিনে আমি যদি 10,000-এর মোবাইল কিনি তাহলে কাজ হবে? তাহলে কত টাকা বাঁচলো? এটা করা যেতে পারে কি? সবার লাইফে হতে পারে। তাহলে নিডটাকে অন রাখুন আর নাইসটাকে কেটে দিন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেটা আমার লাইফের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমি কি দেখলাম, আমার কাছে 12টা ঘড়ি আছে। আচ্ছা, 12টা রিস্ট ওয়াচ কি করে এলো? একটা ছিল, আরেকটা ভালো লাগলো ওটাও কিনলাম, আরেকটা ভালো লাগলো ওটাও কিনলাম, এরকম করে যেখানে যেতাম একটা করে ঘড়ি কিনেছি। 10 বছরে 10টা 12টা ঘড়ি কিনে নিয়েছি। এখন এটা নাইস না নিড? আমি সেদিন ডিসাইড করলাম আর একটা এখন আর ঘড়ি সব দিয়ে দেব। আমি আমার অফিসে গিয়ে সবাইকে ডেকে ডেকে একটা করে ঘড়ি দিয়ে দিলাম। বাস, সেটিং চেঞ্জ, এখন কোনো প্রবলেম। লাইফে একটা জিনিস মনে, আজকাল ইয়াং গ্রুপের এটাই প্রবলেম মেন, সব নাইসে খরচা করে যাচ্ছে, নিডের কোনো প্রবলেম নেই কিন্তু নাইসেই সারা ডুবে যাচ্ছে, আর ধার নিয়ে নিয়ে টাকা কিনছে। তাহলে দুটো জিনিস আপনি বুঝতে পারলেন, একটা হলো ইনকাম মোর দেন ইওর এক্সপেন্ডিচার, আর একটা হলো ডিক্রিজ ইওর ইন এক্সপেন্ডিচার। নিডটাকে অন করুন আর নাইসটাকে কাট করে দিন। এরপর একটা থার্ড আছে, আমাকে একজন এসে বলল, স্যার আপনি যদি মরে যান তাহলে এই টাকাটা কি বস্তাতে বোরা বন্ধ করে সঙ্গে নিয়ে যাবেন? আমি বললাম এটাও তো কথা, টাকা এখন রোজগার করে যদি মরেই যায় তাহলে তো ছেড়েই চলে যেতে হবে। বললো স্যার টাকাটা এনজয় করুন। তখন আরেকটা রুল বানালাম, যত ইনকাম হবে তার 80% ফিউচারের জন্য রাখবো, আর 20% এনজয়মেন্ট। আজকে দিনকাল ভালো, কালকে খারাপ হতে পারে, হবে না? আজকে আপনি রোজগার করছেন, কালকে চাকরি চলে গেলে কি হবে? তখন তো যা জমিয়েছিলেন সেটা থেকে কাজ চালাতে হবে, হবে কি হবে না? তাহলে যত আপনার টাকা বাঁচবে তার 80% ফিউচারের জন্য রাখুন, আর 20% উড়িয়ে দিন, এনজয়মেন্টে লাগিয়ে দিন। এখন টাকাটা ম্যানেজ হলো কি হলো না ভালো করে? এই যে 80%টা আপনি রাখলেন, এটা কখনো না কখনো আপনার কাজে লাগবেই লাগবে। তিনটে রুল বুঝালাম। প্রথম প্রথম কি রুল? ইনকাম মোর দেন ইওর এক্সপেন্ডিচার। 2 নম্বর রুল নিড অ্যান্ড নাইস। 3 নম্বর রুল 80% ফর ফিউচার, 20% ফর এনজয়মেন্ট। আপনি জানেন এটাকে কলিযুগ বলে, কলিযুগ। কলিযুগে টাকার দাম বেড়ে গিয়েছে আর রিস্তার দাম কমে গিয়েছে। রিস্তা বোঝেন? সম্পর্ক। সম্পর্কর দাম শেষ হয়ে যাচ্ছে, টাকার দাম বেড়ে যাচ্ছে। টাকা আছে তাহলে আপনাকে লোকে জিজ্ঞাসা করবে, আর সেই লোকের মধ্যে আপনার পরিবারের লোক হবে, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোনও হতে পারে। যদি আপনার টাকা না থাকে আপনাকে জিজ্ঞাসা করা বন্ধ করে দেবে, আর টাকা থাকলে আপনার খুব খাতির করবে। তাহলে টাকা না হলে কি হবে বুঝতে পারছেন? তো আমি লোকে বোঝাই, যখন তুমি বড় হতে থাকবে টাকাটা নিজের কাছে রাখবে। অনেকজন কি করে, টাকা পয়সা সব দিয়ে দেয় ছেলেদেরকে, আর ছেলেরা পরে কি বলে, কি তুমি তো কিছু রোজগারই করনি, বলে তোমাদেরকে বড় করলাম, ওটা ওটা তোমার ডিউটি ছিল, নিজের তো কিছু জমাওনি, আমার কাছ থেকে টাকা দিব না আমি। বাস, ছেলেও আপনার সঙ্গে কাট করে দেবে। কেন? আপনার কাছে টাকা পয়সা নাই। আজকাল টাকা পয়সা নিজের কাছে থাকলে লোকে আপনাকে জিজ্ঞাসা করবে, না হলে জিজ্ঞাসাও করবে না। তাহলে আমি লোককে বলি, যত টাকা পয়সা রোজগার করবেন দয়া করে নিজের কাছে রাখবেন যতদিন মারা না যান। মরে যাওয়ার পরে কাকে কাকে কত দেবার সেটা ফিক্স করে যাবেন, কিন্তু যতদিন থাকবেন নিজের পকেটে রাখবেন আর ব্যাংকে রাখবেন। তাহলে আপনার অনেক লোক আপনার সঙ্গে কথা বলবে, অনেক লোক এসে ভালো ব্যবহার করবে, আর যেই টাকা শেষ হয়ে যাবে আপনার সঙ্গে না ব্যবহার ভালো রাখবে না কথা ভালো লাগবে। আপনি বুঝতে পেরেছেন এই ব্যাপারটা ইম্পর্টেন্ট আছে কি নাই? আমাকে লোকে বলে, স্যার টেনশন কি করে কম হবে, আর এটা তো আমার হাতে নেই। আমি বললাম আপনার হাতে আছে। যদি পুরো ব্যাপারটাকে বুঝবেন তাহলে টেনশন কম করা খুব একটা বড় কথা নয়। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা সেক্টর হলো মানি। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হলো ওয়ার্ক। আচ্ছা একটা কথা বলুন, ওয়ার্ক মানে কি? আমার জন্য ওয়ার্ক মানে ডাক্তার, আর
কারোর জন্য ওয়ার্ক মানে কি? কেউ দোকানদার, কেউ বিজনেসম্যান, কেউ সরকারি চাকুরি, কারো হলো প্রফেসর, কেউ হলো ডাক্তার, কেউ হলো ইঞ্জিনিয়ার, কেউ হলো। আচ্ছা, কোন কাজে টেনশনটা সব থেকে কম সেটা আমাকে বলুন তো। যাও কাজ করবেন সেটাকে এনজয় করুন। যদি রিটায়ার্ড আছে ওটাকে এনজয় করুন, যদি চাকরি করেন তাহলে চাকরিকে এনজয় করুন, যদি বিজনেস করেন তাহলে সেটাকেও। আচ্ছা, আমাকে লেকচার দিতে হয়, আমি যদি লেকচারটাকে এনজয় করতে থাকি তাহলে তাহলে যত মর্জি লেকচার দেওয়ান, কোনো কষ্ট। আর যদি লেকচার দেওয়া পছন্দ নেই তাহলে তাড়াতাড়ি শেষ করে আমি বলবো আর তো পারছি না, একদম আমি তো একদম থেকে গেলাম, আমি তার একদম এক্সস্ট হয়ে গেলাম। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? যদি হাউস ওয়াইফকে, যে গৃহিণী, তাকে বাড়ির কাজ খুব ভালো লাগে, রান্না বান্না করা, ঘরটা পরিষ্কার রাখা, আর বাচ্চাদেরকে বড় করা, এটা যদি পছন্দ হয়ে যায় তাহলে লাইফটা ভালো হবে কি হবে না? আর যদি তার পছন্দ নেই এসব, যদি যে কলেজে পড়ে তার কলেজে পড়া পছন্দ নেই, তাহলে লাইফ ভালো হবে খারাপ হবে? আর যদি পড়াটা পছন্দ হয়ে যায় তাহলে পড়তে থাকুক আর এনজয়। তার মানেটা কি? ফাইনাল কি হলো? যে কাজ করবেন কোনো অসুবিধা নেই, সেটাকে এনজয় করা শুরু করে দিন, বাস লাইফে শান্তি শান্তি থাকবে। তাহলে মানি হলো আর ওয়ার্ক হলো। এখন 3 নম্বর কি আছে? 3 নম্বর কোথা থেকে টেনশন হয় আমাদের লাইফে? FAMILY, এখান থেকে টেনশন হয় কি? ওয়াইফ কে হাজবেন্ড থেকে হয়, হাজবেন্ড কে ওয়াইফ থেকে হয়, কোনটা বেশি হয়? সবার লাইফে টেনশন আছে কিসে থেকে? পরিবার থেকে। পরিবারে কে কে থাকে? মা বাবা থাকে, ভাই বোন থাকে, আর হাজবেন্ড থাকে, ওয়াইফ থাকে, আর বাচ্চারা থাকে। আচ্ছা, ওদের থেকে টেনশন হওয়া উচিত না খুশি হওয়া উচিত? কিন্তু সবার লাইফে টেনশন আছে কি পরিবার থেকে? আচ্ছা, একটা কথা বলুন, পরিবারের রিয়েল মে দরকার আছে কি দরকার নাই? পরিবারের দরকার এই জন্য কি আমাদের ইমোশনাল সাপোর্ট চাই। ইমোশনাল সাপোর্ট বুঝেন আপনি? আমি যখন অসুস্থ তখন আমি চাই আমার মা আমার এখানে হাতটা রাখুক, আর আমার স্ত্রী আমার হাতের উপরে হাত রেখে বলবো আমি আছি, আর ছেলে বলবে আমার পায়ের উপরে বসে আছে বলছে আমি আছি। এখন ভালো লাগবে কি লাগবে না? দুজন পেশেন্ট, একজনের মা আর স্ত্রী আর ছেলে, তিনজন সঙ্গে, আর একজন একা বসে আছে, তার স্ত্রী ডিভোর্স হয়ে গেছে, মার সঙ্গে দেখাশোনা নেই, আর ছেলে ছেড়ে চলে গিয়েছে। কার বেশি খুশি থাকবে? আপনি বুঝতে পারছেন পরিবার থাকার দরকার কি আছে? যখন আমরা দুঃখতে থাকবো তখন পরিবারের দরকার, আর যখন খুশি হবে তখনও পরিবার দরকার। খুশি হলে আমি চাই আমার দাওয়াতে সবাই আসুক, আমার নতুন বাড়ি হলো সবাই আসুক, আমার সঙ্গে থাকুক, আমার সঙ্গে গপ্প করুক, আমাকে কত ভালো লাগবে। আর যদি আপনার খুব পয়সা আর কেউ নেই জানাশোনা, তাহলে কি করবেন? বসে মদ খেয়ে শুয়ে যাবেন। ভালো হবে? লাইফ খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন কি দরকার পরিবারের? পরিবারের দরকার ইমোশনাল সাপোর্টের জন্য। কিন্তু পরিবারে ঝামেলা কেন হয় বলুন তো? কি করলে পরিবারে ঝামেলা হবে না, এই উপায়টা জানা উচিত কি উচিত না? কি করা উচিত যাতে পরিবারের মধ্যে টেনশন না থাকে? তার কোনো ফর্মুলা আছে কি নাই? কি মনে হয়, হবে কি হবে না? নিশ্চয়ই হবে। একবার একটাকে বুঝিয়ে বলি কি করতে হবে। একটা সেন্টেন্সের আনসার আছে, একটা সেন্টেন্স। কি সেন্টেন্স? পরিবারের প্রতিটা লোকের ইন্টারেস্ট আপনাকে জানতে হবে, আর সেই ইন্টারেস্টে আপনাকে ইন্টারেস্ট নিতে হবে। এক্সাম্পল দিয়ে আপনি ভালো বুঝতে পারবেন। স্বামী আর স্ত্রী দুজনেই আছে। এখন স্বামী বিজনেসম্যান, আর 1 বছর ধরে একটা বিজনেসের জন্য টেন্ডার দিয়েছে। টেন্ডার বোঝেন আপনি? টেন্ডার দিয়েছে, 1 বছর ধরে চেষ্টা লাগিয়ে যাচ্ছে, আর আজকে টেন্ডারটা ওকে হয়ে গেল, আর কন্ট্রাক্ট সাইন হয়ে গেল। এখন স্বামী খুব খুশ, কারণ কি নেক্সট 5 বছরে টাকা টাকা প্রচুর টাকা আসবে। তাহলে হাজবেন্ড যাবার সময় রাস্তাতে গাড়ি দাঁড়ালো, আর কি কিনলো? মিষ্টি টিষ্টি কিনলো, শাড়ি টাড়ি কিনলো ওয়াইফের জন্য, দামি শাড়ি কিনেছে। এখন সে বাড়ি পৌঁছেছে, বাসায় পৌঁছে ঘন্টি মারলো, ডিং ডং ডিং ডং ডিং ডং। কে গেট খুলবে? স্ত্রী গেট খুলে দিল। এখন এবার কোনটা আগে বলাবো? যেখানে একজনের ইন্টারেস্ট আরেকজনের ইন্টারেস্ট আছে, না তার উল্টো? ভালোটা বলবো খারাপটা বলবো? এবার দু রকম হতে পারে, একটাতে ভালো একটাতে
খারাপ। কোনটা আগে বলবো? আগে খারাপটা বলি। ওয়াইফের কোনো ইন্টারেস্ট নেই হাজবেন্ড কি করে এটা থেকে, আর হাজবেন্ডের কোনো ইন্টারেস্ট নেই ওয়াইফ সারাদিন কিসে নিয়ে বিজি থাকে। এখন দেখুন কি হবে। হাজবেন্ড ঘন্টি মারলো, গেট খুললো, ওয়াইফ, হাজবেন্ড প্রথম কাজ কি বলতে চায়? বলতে চায় কি কন্ট্রাক্টটা সই হয়ে গিয়েছে, অনেক টাকা রোজগার হবে। হাজবেন্ড শুরু করবে কি না? কি করলো শুরু? শুরু করে বলছে কি, আজকে জানো আমাদের অফিসে কি হলো? ওয়াইফ বলছে অফিসের কোনো কথা হবে না, এখানে বলে দিয়েছি আগে থেকে কোনো অফিসের কথা বলে, অফিস অফিস, বাসায় এসে অফিসের কোনো কথা আমি সহ্য করব না, অফিস ছেড়ে আসবে, এখানে কোনো অফিসের কথা হবে না। এখন কেমন খুশি থাকলো? হাজবেন্ড খুশ না দুঃখী? এই শাড়িটা দেবে কি দেবে না? মিষ্টি শাড়ি দুটোকেই সাইডে রেখে চুপচাপ বসে গেল, এখন মনটা খারাপ হয়ে গেছে ওর। ততক্ষণে স্ত্রী চা বানিয়ে নিয়ে এসেছে, রুটিন প্রতিদিন চা খাওয়াই, চাটা খাইয়ে স্ত্রী বলে তুমি কি একটু খালি আছো? বলে না, কি কাজ? বলে না, ওই গ্যাসের চুলাটা খারাপ হয়ে গেছে, ওটাকে রিপেয়ার করাতে হবে, আর কিছু জিনিসপত্র কিনে আনতে হবে বাজারে, তুমি চলবে আমার সঙ্গে? বলে তোমার লজ্জা হয় না? সারাদিন কাজ করে এসেছি, তোমার এইসব কাজ করার জন্য আমি কাজ করি, সারাদিন করে এসেছি, নিজে নিজে কাজ করে নিও, তোমাকে ড্রাইভার দরকার আমার ড্রাইভার ডেকে নিও, তোমার চাকর দরকার তোমার কাছে আছে, এই সারাদিন আমার পেছনে কেন লেগে যাও? আমি এসব কাজ করবো না। আচ্ছা এখন কেমন খুশি হলো ওয়াইফ? দুজনেই খুশ না এক দুজনে থেকে? আচ্ছা এবার উল্টো করে দেখাবো, ক্যাসেটের উল্টো সাইড দেখাবো, ভালোটা দেখুন, ভালোটা দেখুন। এখন হাজবেন্ড যেই গেটে ঘন্টি মেরে ঘুষলো, ওয়াইফ জিজ্ঞাসা করছে আজকে ওই কন্ট্রাক্ট সাইন হবার কথা ছিল না, ওটার কি হলো? বলতে ওটা তো হয়ে গিয়েছে। হয়ে গেল তো আমাকে তুমি মোবাইলে ফোন করলে না কেন? ও বলছে না, তোমাকে আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম। বলে কি এনেছো আমার জন্য দেখাও। ও শাড়ি দেখালো, বলে এত সুন্দর শাড়ি আনলে তুমি আমার জন্য, আমি ভাবতেই পারছি না। তখন স্ত্রী বলে আচ্ছা কি করে হলো ব্যাপারটা? বলছে দেখো চায় ওয়াই খাওয়াবে কি খাবে না? আরে সরি সরি, আমি এখন এই চায় নিয়ে আসছি, আরে কফি নিয়ে আসছি। কফি নিয়ে আসছে আর নাস্তা নিয়ে আসছে আর বসিয়ে বলছে চায় খাও নাস্তা খাও। তারপরে বলছে আচ্ছা বলো তো কি করে করলে? এখন হাজবেন্ড 15 মিনিট ধরে বুঝিয়েছে, জানো 1 বছর আগে আমি এরকম এরকম করলাম, তারপরে আমি 6 মাস আগে এরকম করলাম, তারপরে এরকম করলাম, ব্যাংক গ্যারেন্টি নিতে হয়, সেটা তো অর্ধেক লোক নেয়নি, আমি নিয়েছি, আমাকে এটা করতে হলো, তারপরে ওই কমিটির মধ্যে একটা মেম্বারকে ধরলাম আমি। ভাই পুরোটা শুনে বলছে তার মানে বাই চান্স পাওনি, অনেক চেষ্টা করতে হয়েছে। হাজবেন্ড বলছে দেখো বিনা চেষ্টাতে কোনো কাজ হয় না, বলে এটা তো তুমি প্রুফ করে দিয়েছো, এত চেষ্টা করো বলেই তো এত সাকসেস হতে পেরেছে। আচ্ছা হাজবেন্ডকে ভালো লাগছে কি? এখন ওয়াইফ জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো কত রোজগার হবে তোমার? হাজবেন্ড বলছে দেখো কমসে কম 5 লক্ষ টাকা প্রতি বছরে হবে, 10 লক্ষ টাকা প্রতি বছর হবে। বলে এত টাকা কি করবে? বলে তুমি বলো। বলে আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে। বলে আমি জানতাম তোমার একটা গাড়ির দরকার, আমি গাড়ি বুক করবো আগে। আচ্ছা এখন কেমন লাগছে? তখন হাজবেন্ড বলছে দেখো এই লাস্ট 15 দিন একদম টাইম দিতে পারিনি, আজকে এক কাজ করো, আজকে তুমি খাবার রান্না করবে না। বলে রান্না করবো না, খাবে কি? বলে না আজকে বাইরে যেতে হবে। বলে কেন? বলে ডাক্তারকে দেখাবো। বলে ডাক্তার, তোমার শরীর ভালো আছে? বলে না আমার শরীর ভালো, দুদিন থেকে তুমি কাশি করছো, তোমাকে ডাক্তার দেখানো খুবই। ওয়াইফ বলছে না না আমি ভালো আছি, কোনো ডাক্তারের দরকার নেই। বলে না চুপ করো, আগে ডাক্তারে যাবো। তারপরে তুমি এক কাজ করো, ওই গ্যাসের চুলাটা নিয়ে নাও, ওটা রিপেয়ার করা খুব দরকার। আর এক কাজ করো, পুরো যা যা জিনিস কিনবার সব লিখে রাখো, আজকে আমি পুরো কাজ করাবো। লাস্ট 15 দিনে একদম টাইম পাইনি না, এত দিতে পারলাম না, আজকে আমার কাছে টাইমই টাইম। আর এক কাজ করি, সব কাজগুলো শেষ করে নি একসঙ্গে। তাহলে লাভ বাড়াতে কি করে হয় বুঝতে পেরেছেন আপনি? কি করতে হবে? দেনা শিখো, লেনা